নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটির চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা। সিইসি হিসেবে আলী ইমাম মজুমদার ও একেএম নুরুল হুদার নাম সুপারিশ। অনুসন্ধান কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত করেছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ যে সমস্ত যোগ্যতা বা মানদণ্ডের কথা তারা বলেছেন, মূলত তাদের সুপারিশের উপরে ভিত্তি করেই মানদণ্ড বিবেচনা করে করা হয়েছে। জনসমক্ষে তালিকা প্রকাশ করার আহ্বান বিশিষ্টজনদের। বিশিষ্টজনের সাথে আলোচনা হয়েছে, পলিটিক্যাল পার্টির কাছ থেকে নাম নেওয়া হয়েছে, এত কিছু কিন্তু পাবলিকলি হয়েছে। আমি মনে করি যে নামটা প্রকাশ করলে কোনো তো অসুবিধা নেই এই পর্যায়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন্নেসা। ফুলেল শ্রদ্ধায় প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানালো সুনামগঞ্জবাসী। নিজ এলাকা দিরাইয়ে শেষকৃত্য। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র মিরুকে আদালতে নেয়ার পর পাঠানো হয়েছে কারাগারে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা মেরে 8 জনকে হত্যার বিচার শেষ হয়নি 2 বছরেও। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনে আইন মন্ত্রণালয়ে আবেদন। রাজধানীর উত্তর মাদারটেকে খাল উদ্ধারে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা। এবং ঘোষণার পরও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি মাতৃভাষার বই। সরকারের আন্তরিকতার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটির চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক আইজিপি নুরুল হুদার নাম সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে নামের চূড়ান্ত তালিকা নিয়ে সন্ধ্যা 6:30টায় বঙ্গভবনে যায় সার্চ কমিটি। এরপরই রাষ্ট্রপতির কাছে নামের তালিকা হস্তান্তর করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করার আগে বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন সার্চ কমিটির সদস্যরা। বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা ব্যাপী। কমিটির দেওয়া নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন কমিশনারের নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি। এদিকে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে কারা আসছেন সে ব্যাপারে বিভিন্ন মহল থেকে বেশ কিছু নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, শিক্ষাবিদ ডক্টর সাদেকা হালিম, সমাজকর্মী অ্যারোমা দত্তের নাম তালিকায় রয়েছে বলে জানা গেছে। অনুসন্ধান কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত করেছেন। ইতোমধ্যে 10 জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। অনুসন্ধান কমিটির যে রিপোর্টটি তৈরি হয়েছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ যে সমস্ত যোগ্যতা বা মানদণ্ডের কথা তারা বলেছেন, মূলত তাদের সুপারিশের উপরে ভিত্তি করেই মানদণ্ড বিবেচনা করে করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, হাফসা, আপনি জানেন যে আসলে নির্বাচন কমিশন গঠন করতে যে 25 তারিখে যে কমিটি, বিশেষ করে সার্চ কমিটি গঠন করে দিয়েছিল রাষ্ট্রপতি, সেই সার্চ কমিটি কিন্তু তাদের যে 10 কার্যদিবস তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। 10 কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ, তাদের কর্মপরিকল্পনা এবং তাদের পর্যবেক্ষণ রাষ্ট্রপতির কাছে অবহিত করার জন্য সেই 10 কার্যদিবসের মধ্যেই কিন্তু ঠিক এই মুহূর্তে বঙ্গভবনের ভেতরে, বিশেষ করে বঙ্গভবনের অভ্যন্তরে কিন্তু সেই বৈঠকটি চলছে রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের। আমরা লক্ষ্য করেছি যে সন্ধ্যা 6:30টার কিছু পরে, অর্থাৎ আমরা যদি একদম ঘড়ি ধরে বলি তাহলে বলা যায় যে ঠিক এখন পর্যন্ত প্রায় বলা যায় যে 30 মিনিট আগে এখানে তারা প্রবেশ করেছেন এবং আমরা জানতে পেরেছি যে সেই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে। এবং দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে
ঠিক এই মুহূর্তে বৈঠকটি চলছে এবং বৈঠকে কিন্তু যে 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে সেই 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে সেই 10 জনের নাম হস্তান্তর করেছে এই সার্চ কমিটি। এবং সার্চ কমিটি হস্তান্তর করার পাশাপাশি কিন্তু সার্চ কমিটি যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এই 10 জনের নাম চূড়ান্ত করেছে সেই প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পর্যবেক্ষণগুলি তারা নিয়েছেন, বিশেষ করে নতুন নির্বাচন কমিশন গঠনে, সেই সুপারিশ এবং পর্যবেক্ষণও কিন্তু রাষ্ট্রপতির বরাবর তুলে দিচ্ছেন, আমরা এমনটি জানতে পেরেছি। যদি আমরা একটু ঘড়ির হিসেবে বলতে চাই তাহলে এখন থেকে ঠিক 10 মিনিট আগে আমি বঙ্গভবনের অভ্যন্তরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাকে এমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে সেই নামের তালিকা প্রকাশ করা হবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। যদিও এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে সেই বৈঠকটি শেষ হয়েছে, আমরা যেটা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেখেছি, সেই জাজেস লাউঞ্জের বৈঠকের পরেও কিন্তু আসলে নামগুলি প্রকাশ করা হবে কিনা এমন কোনো তথ্য কিন্তু সেখান থেকে প্রকাশ করা হয়নি। তো আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে নতুন যে কমিশনাররা আসছেন, নতুন যে নির্বাচন কমিশন গঠন হবে সেই নির্বাচন কমিশনার এবং সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে হচ্ছেন এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা বা বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সূত্রগুলো থেকে বিভিন্ন ধরনের নাম বা অনেকজনের নামই শোনা যাচ্ছে, কিন্তু আসলে চূড়ান্তভাবে যে নামের তালিকা বা চূড়ান্তভাবে যে নামগুলোর ঘোষণা সেটি জানতে হয়তো বা আরো কিছু সময় অতিবাহিত করতে হবে। আমি আপনাদেরকে যতটুকু জানাতে পারি যে এখানে যে সার্চ কমিটির সদস্যরা ছিলেন তারা প্রত্যেকেই এখানে প্রবেশ করেছেন এবং বঙ্গভবনের রাষ্ট্রপতিকে তারা পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করছেন এবং অবহিত করার পাশাপাশি কিন্তু পুরো প্রক্রিয়ায়, বিশেষ করে এই সার্চ কমিটি গঠনের পর থেকে গত 25 জানুয়ারি যে কমিটি গঠন করা হয়েছিল, সার্চ কমিটি গঠনের পর থেকে 8 ফেব্রুয়ারি কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এবং 10 কার্যদিবস সময় কিন্তু তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল যে 10 কার্যদিবসের মধ্যে তারা নতুন কমিটির কারা আসবেন এমন কিছু নাম কিন্তু এখানে সুপারিশ করবেন। যেহেতু 5 সদস্যের যে নতুন নির্বাচন কমিশন হতে যাচ্ছে চেয়ারম্যানের সহ, সেই চেয়ারম্যানের সহ কিন্তু টোটাল এই 5 জনের পদের বিপরীতে, বিশেষ করে প্রত্যেকটি পদের বিপরীতে কিন্তু 2 জন করে, অর্থাৎ 10 জনের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে। সেই চূড়ান্ত তালিকা এখানে রাষ্ট্রপতির কাছে অবহিত করা হবে এবং অবহিত করার পরে কিন্তু পুরো বিষয়টি যেহেতু সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি সমন্বয় করছে, সাচিবিক দায়িত্ব পালন করছে, সুতরাং সেখান থেকেই হয়তোবা চূড়ান্ত ঘোষণা প্রজ্ঞাপন আকারে, বিশেষ করে গেজেট আকারে হয়তোবা প্রকাশ পাবে এমনটি তথ্যই কিন্তু এখন পর্যন্ত, বিশেষ করে এই মাত্র বা এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই আসছে যে সেটি সম্ভবত মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই ঘোষণা করা হবে। আমি সর্বশেষ যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বঙ্গভবনের অভ্যন্তরে, তারা কিন্তু এখন পর্যন্ত বৈঠকটি চলছে, তারা এখন পর্যন্ত জানাতে পারেনি নামের তালিকা প্রকাশ করা হবে কিনা। আমরা সর্বশেষ তথ্য আমরা এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব এবং দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্চ কমিটির বৈঠক এবং সেটি নিয়ে সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। হাফসা। বঙ্গভবনের সামনে থেকে দেবাশিস রায় যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। এদিকে বিশিষ্টজনেরা বলছেন সার্চ কমিটির বৈঠকে প্রতিটি ধাপ সম্পর্কে অবগত হয়েছে জনগণ, সেক্ষেত্রে চূড়ান্ত তালিকাও জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান তারা। বিশিষ্টজনের সাথে আলোচনা হয়েছে, পলিটিক্যাল পার্টির কাছ থেকে নাম নেওয়া হয়েছে, এত কিছু কিন্তু পাবলিকলি হয়েছে। আমি মনে করি যে নামটা প্রকাশ করলে কোনো তো অসুবিধা নেই এই পর্যায়ে, কারণ এই পর্যায়ে অনেক যাচাই বাছাই করে নামটা প্রকাশিত হচ্ছে, কাজে সেখানে খুব বড় ধরনের একটা বিতর্ক হবে নাম নিয়ে আমি মনে করি না। অন্তত লোকে জানতে পারবে কারা এরা, তাহলে আরো স্বচ্ছতা হলো। সেই মহামান্য নাই, এখন নতুন মহামান্য কি সিদ্ধান্ত দেন আমরা জানি না, বলতে পারবো না। ফুলেল শ্রদ্ধায় বিদায় জানানো হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে। সিলেট ও সুনামগঞ্জের শাল্লা ঘুরে এবং লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জন্মভূমি দিরাইয়ের মাটিতেই এই বাকপটু নির্ভীক রাজনৈতিক ব্যক্তিত্বের শেষকৃত্য হল। সিলেট ও সুনামগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকাল 10টা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের অপেক্ষা, আসছেন নেতা। ঘড়ির কাঁটা যখন 11 ছুঁই ছুঁই, সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আসলেন সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। আসলেন তিনি কফিনে ঢেকে। এরপর লাখো জনতার ঢল নামে শহীদ মিনারে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সকল শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এটা খুবই দুঃখজনক এবং সময়ের নিয়মই হচ্ছে যে আমাদের সব নামকরা নেতারা চলে যাচ্ছে। তিনি দিরাই থেকে গিয়ে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। শুধু জাতীয় পর্যায়ে না, তিনি দক্ষিণ এশিয়ার একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ। তাদের মতো যদি আমরা হতে চাই, আমাদের তরুণ প্রজন্মকে তাদেরকে অনুসরণ করতে হবে। গণতন্ত্রকে সুসংগত করার জন্য সব সময় তিনি কাজ করে গেছেন।
আমরা তার মৃত্যুতে একজন দেশবরেণ্য নেতাকে হারালাম, আমাদের একজন জাতীয় নেতাকে হারালাম, যে জায়গাটা সহজে পূরণ হওয়ার মতো নয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। পরে সেখানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের সাল্লা হয়ে মরদেহ নিয়ে আসা হয় জন্মভূমি দিরাইয়ে। সেখানে সন্ধ্যায় নিজ বাড়ির সামনে শেষকৃত্য অনুষ্ঠিত হয় সুরঞ্জিত সেনগুপ্তের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাণিজ্য সংগঠন আইন 2016 এবং বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস আইন ইন 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে বৈঠকের শুরুতে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং AHM কামারুজ্জামানের স্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, রিজার্ভের পরিমাণ $30 বিলিয়ন বেশি হলে প্রতি বছর 2 বিলিয়ন করে 5 বছরে $10 বিলিয়ন বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠন করা হবে। শিগগিরই এই সংক্রান্ত একটি আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। সন্ধ্যার সময় আরো থাকছে। চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ 3 জনকে অভিযুক্ত করে তদন্ত রিপোর্ট জমা। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোর্শেদ আলমে আদেশ দেন। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র শাহজাদপুর আদালতে পাঠানো হয়। সেখানে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওনাকে আপাতত এখানে জেলা হাজতে রাখা হয়েছে, পরবর্তীতে মূল মামলাটা তো হলো ইয়াতে কি বলে শাহজাদপুর কোর্টে, ওইখান থেকে পরবর্তীতে ওই কোর্টে তো ওনাকে বাকি প্রক্রিয়া ওই কোর্টে হবে। এর আগে হালিমুল হক মিরুকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ। তিনি জানান, সাংবাদিক শিমুলের মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন পৌর মেয়র হালিমুল হক মিরু। গতরাতে রাজধানীর শ্যামলীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের ওয়াইফ বাদী হয়ে থানাতে পৌর মেয়র সহ মোট 18 জন এজাহার নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরো 20-25 জনকে আসামি করে থানাতে অভিযোগ দিলে আমরা মামলা রুজু করি। এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা 8 জনকে আইনের আওতায় আনতে সক্ষম হই। অভিযোগের প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু, একে অ্যারেস্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করি। যৌথ সমন্বয়ে আমরা অভিযান চালিয়ে হালিমুল হক মিরুকে শ্যামলী এলাকা থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাকে আমরা রাতেই সিরাজগঞ্জ জেলাতে নিয়ে এসেছি। এখন পর্যন্ত উনি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন, তারপর আমরা আরো জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হতে পারব। সাংবাদিক শিমুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হত্যা মামলায় অভিযুক্ত পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগী KM নাসিরকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। সময় সংবাদ, সিরাজগঞ্জ। গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে নারী ও শিশু সহ 8 জন নিরীহ মানুষকে হত্যার 2 বছরেও শেষ হয়নি বিচার কাজ। তবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। তিনি জানান, আবেদন মঞ্জুর হলেই বিচার কাজ শুরু হবে। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। কিছুতেই ছেলে হারানোর বেদনা ভুলতে পারছেন না মা মজিদা বেগম। ছেলের কথা মনে হলেই চোখের জলে বুক ভেসে যায় তার। কখনো বাড়ির উঠান, আবার কখনো কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদেন। 2 বছর ধরে এভাবেই ছেলে হারানোর কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তিনি। আর মৃত্যুর হাত থেকে যারা বেঁচে গেছেন তাদের তাড়া করে সেদিনের ভয়াবহ স্মৃতি। মনে করছি যে বাঁচবো না, পরে মাথাটা নিচু করছে, একটু আরাম লাগছে। পরে আমি জোরে ধাক্কা দিচ্ছি, আর কিছু কইতে পারি না। জ্বালানা ভাঙে আমরা বাইরে হয়ে
কেউ বাইরে হতে পারছে, কেউ পারে নাই, গাড়িতে পুড়িয়ে ছাই হয়ে গেছে। গাড়ির ভিতরে আর 1 মিনিট থাকতাম তাহলে মনে হয় গাড়ির ভিতরে আর যতগুলো লোক ছিল অতগুলো লোক বাঁচার কথা ছিল না। পেট্রোল বোমার আগুনে পুড়ে শেষ হয়ে গেছে নিহত ও আহত পরিবারগুলোর সব স্বপ্ন। কিন্তু এখনো দোষীদের বিচার না হওয়ায় আক্ষেপের শেষ নেই হতাহতদের স্বজন ও এলাকাবাসীর। যারা এই কর্ম, এই অপকীর্তি করেছে তাদের কতটুকু শাস্তি হবে বা বিচারে কি হবে? এলাকাবাসীর পক্ষ থেকে সবাই চাচ্ছি যে এর একটা বিচার হওয়া দরকার এবং অপরাধী যে করেছে তার ফাঁসি হওয়া দরকার। তবে আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন 2013 থেকে 15 সাল পর্যন্ত গাইবান্ধায় দায়ের হওয়া 53টি নাশকতার মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে। এই 53টি মামলা যেহেতু একটা কোর্টে বিচার করা সম্ভব না এখন যে বর্তমান আইনি ব্যবস্থায়, আমাদের যদি বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করেন রংপুর বিভাগে তাহলে আমরা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে পারবো ইনশাআল্লাহ। 2015 সালের 6 ফেব্রুয়ারি গাইবান্ধার তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে জামাত শিবির ক্যাডাররা। এতে শুধু মারাই যায়নি, দগ্ধ হয় 37 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গণতন্ত্র না থাকলে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটতেই থাকবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জঙ্গিবাদ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যাদেরকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউ বেঁচে নেই, প্রত্যেকটাকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার এখান থেকে ফায়দা নিতে চায়, যে কথা আমরা বারবার বলছি যে সত্যিকার অর্থেই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য যদি আপনার আন্তরিক হন তাহলে এগুলো সুষ্ঠু তদন্ত করেন। শুধু একটি কথা জোর দিয়ে বলতে চাই যে যেখানে গণতন্ত্র থাকবে না সেখানে এই টেরোরিজম, উগ্রবাদ, জঙ্গিবাদের জন্ম হবে এবং সেটা আরো বিকশিত হবে। এবং এই টেরোরিজমকে মোকাবেলা করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। জামায়াতের গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অস্ট্রেলিয়ার সিডনিতে রোববার রাতে আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন করে 71-এর ঘাতকদের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সে বিএনপি দলটি এমন একটি দল যারা যেই দলটির জন্ম জামাতের গর্ভ থেকে, যেই দলটির জন্ম 71-এর ঘাতকদের গর্ভ থেকে। জিয়াউর রহমান 1975-এ জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর 71-এর ঘাতকদের নিয়ে মুসলিম লীগ, নিজামে ইসলাম, জামাত এদেরকে নিয়ে বিএনপি নামক দলটি একটি ককটেল পার্টি গঠন করেছিলেন, যেটি হচ্ছে বিএনপি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান, এবং আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করার কারণেই জিয়াউর রহমান 71-এর ঘাতকদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। 71-এর ঘাতকদের যখন বিচার আমরা শুরু করি 2009 সালে সরকার গঠন করার পর, এই ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়, প্রসিকিউটর টিম এবং ইনভেস্টিগেশন টিম যখন গঠন করা হয়, এরাই কিন্তু জামাতের সাথে সাথে বিভিন্ন দেশে বিদেশে সব জায়গায়, বিদেশে দেশে সব জায়গায় এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে, 71-এর ঘাতকদের বিচারের বিরুদ্ধে তারা একটা জনমত গঠন করার একটা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সন্ধ্যার সময় আরো থাকছেন। ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দেওয়ায় আদালতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অভিবাসীদের আশ্রয় দিলে রাজ্যের তহবিল বাতিলের হুমকি। সরকারের 2010 সালের শিক্ষানীতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় বই দেওয়ার যে অঙ্গীকার, 6 বছর পর 1 জানুয়ারি বই উৎসবে তা কার্যকর হলেও বাস্তবায়ন হয়নি মাস পেরোলেও। এর কারণ হিসেবে সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এখনো বই না পৌঁছানোর কারণ জানেন না খোদ দায়িত্বে থাকা কর্মকর্তারাও। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। স্কুলের নাম কি? আমার নাম নাচারি। স্কুলের নাম কি তোমার? আমার নাম সরিয়া খেলাচ্ছি। একটি বাঙালি শিশুর জন্য এই প্রশ্ন সহজ হলেও চাকমা ভাষাভাষী 4 বছরের সমাদৃতার কাছে প্রশ্নটি দুর্বোধ্য, কেননা বাংলা ভাষার সাথে এখনো পুরোপুরি পরিচয় হয়নি তার। এই দুর্বোধ্যতা দূর করতে 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং ওরাও ভাষায় এবছর থেকে প্রাক প্রাথমিক পর্যায়ের বই দেওয়ার উদ্যোগ নেয় সরকার।
কিন্তু বই উৎসবের পর পুরো মাস পেরিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি এসে গেলেও সেই বই পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে। বইগুলো এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং এই ব্যাপারে কোনো নির্দেশিকাও আমি পাইনি। বই লেখার সঙ্গে যারা যুক্ত তাদের সাথে আমার কথা হয়েছে যে আদিবাসী ভাষার বইগুলো এখনো যায় নাই। আমি নিজে স্টিয়ারিং কমিটির একজন সদস্য, বইয়ের চেহারা আমি নিজেও দেখি নাই এবং অনেকে দেখেন নাই। যতখানি আন্তরিকতা বা দরদ আশা করেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এদিকে এতদিন পেরিয়ে গেলেও বই না পাওয়ায় ক্ষোভ জানিয়ে বই দেওয়ার দাবি জানান অভিভাবকরা। আমাদের ভাষার বইগুলো আমরা যদি পেতাম, ওগুলা শেখানোর পরে বাংলা ভাষার বর্ণগুলো শিখবে, একটু সুবিধা হতো আর কি। অনুরোধ থাকবে সরকারের কাছে বইগুলো যেন সরবরাহ করা হয় ঠিক মতো। আমি আসলে শুনছি কিন্তু এখন পর্যন্ত আমাদের এইখানে গারো ভাষায় তারা যে পড়বে সে বইটা এখন এসে পৌঁছায়নি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কর্তৃপক্ষ। আমি জানি না বই পৌঁছে যাওয়ার কথা, এমন হতে পারে যে তাদের হাতে আছে, তারা ডিস্ট্রিবিউট করবে। কয়েকদিন তো আসলে তারা বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত ছিল। এটা তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখব, না পৌঁছানোর কারণটা অনুসন্ধান করব এবং দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করব। যদি কেউ ইচ্ছা করে বিলম্ব করে থাকে তাকে আমরা অবশ্যই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। নিজের ভাষায় বই দিয়ে শিক্ষা জীবনের শুরু হলে আদিবাসী শিশুদের ঝরে পড়ার সংখ্যা কমবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিনে লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের মিলন মেলায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, জাফর, বইমেলায় আসবার মতনই সন্ধ্যা আজকে। অন্য সময় আমরা দেখি সোহরাওয়ার্দী উদ্যানে এই সময়টাতে বিশেষ করে যখন হিমেল হাওয়া বইতে শুরু করে। আজকে খুবই সুন্দর পরিবেশ এবং আবহাওয়া খুবই অনুকূলে আছে এবং যার ফলে আজকে ছুটির দিন না হলেও বেশ কিন্তু ক্রেতা বা দর্শনার্থী যাই বলি তাদের ভিড় আছে। এবারের বইমেলার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। প্রথম দিন থেকে আমরা দেখছি যে গত বছরগুলোর তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি বা দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি। তবে একটি কথা বলতেই হবে, বই প্রেমী, বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশক এবং লেখকরা তারা আসছেন বইমেলায় অনেক বেশি। ক্রেতারা তো আছেনই, তাদের পাঠকদের পাশাপাশি লেখকদের সঙ্গে তাদের দেখা হচ্ছে। বইমেলার যে একটা চিরায়ত আবহ, চিরায়ত আমেজ, যেটা এখানকার এই বইমেলার একটা বিশেষ আকর্ষণ, সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি শুরু হয়ে গেছে। এবং বাংলা একাডেমির যে মঞ্চ, বাংলা একাডেমির আয়োজন, সেখানে প্রতিদিনই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সেটি এই মুহূর্তে চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই আয়োজন শেষ হয়ে যাবে, কেননা আর 1 ঘন্টা পর অর্থাৎ 8:30টার মধ্যেই এই বইমেলার যে প্রবেশদ্বারগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে বেশিরভাগ বড় বড় প্রকাশনা সংস্থাগুলো স্টলগুলো এপাশেই রয়েছে, তো মানুষের ভিড় আসলে একটু বলতে হবে ওই প্রান্তের তুলনায় এই প্রান্তেই বই প্রেমীদের ভিড়, পাঠকদের ভিড় এখানেই বেশি, লেখকদের ভিড়ও এখানেই বেশি। এবার এই প্রান্তেই মোটামুটি সব আয়োজন করা হয়েছে, মোড়ক উন্মোচন থেকে শুরু করে যে খাবারের দোকান বলা যাক এবং শিশুদের যে প্রাঙ্গণ, আমি এখানে দাঁড়িয়ে আছি শিশু চত্বর, এটি তো আছেই, সেই সঙ্গে পরিসরটা বড় করে করা হলেও এমন ভাবে করা হয়েছে যাতে মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। আজকে 90টি বই বেরিয়েছে, জাফর, নতুন বই প্রকাশিত হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই পর্যন্ত, এই ষষ্ঠ দিন পর্যন্ত 400রও বেশি বই প্রকাশিত হয়েছে, নতুন বই, যেটি আগামী দিনগুলোতে আরো দ্বিগুণ হবে। আমরা জানি প্রতি বছরই তাই হয়ে থাকে। তো জাফর, আজকের বইমেলার খবরাখবর এই ছিল আমার কাছে। পারমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, হিমেল হাওয়ার এই হিম হিম সন্ধ্যার মতোই জমে উঠুক প্রতিদিনের গ্রন্থমেলা। আমাদের প্রত্যাশা এমনটাই জানাচ্ছিলেন পারমিতা হিম গ্রন্থমেলা থেকে। চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে অভিযুক্ত করে রিপোর্ট জমা দিয়েছে কমিটি। বিকেলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান সৈয়দা সরওয়ার জাহান। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বার্ষিক পরীক্ষার পর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় এ ধরনের মানব সেতু তৈরি করা হয়, কিন্তু শিক্ষার্থীদের পিঠের উপর জুতা পায়ে হেঁটে যাওয়ার নজির এই প্রথম। এ ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা জারির জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি ও প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। গত 30 জানুয়ারি চাঁদপুরের হাইমচরে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটে যায় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি।
উনি বাচ্চাদের পিঠের উপর দিয়ে পা দিয়ে মানব সেতু যেটা তারা তৈরি করেছে সেই সেতুর উপর দিয়ে জুতা পায়ে হেঁটে গিয়ে অন্য পাশ দিয়ে আবার জুতা পায়ে উনি নেমেছেন। ন্যূনতম মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কিন্তু এটি করবে না। এটা একেবারে ওনার সম্পূর্ণ নিজের একান্তই ওনার ব্যক্তিগত লায়াবিলিটি। রাজধানীর উত্তর মাদারটেকে ত্রিমোহনী খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা এবং ঢাকা জেলা প্রশাসন। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ খালটি দখলমুক্ত করা গেলে আশপাশের এলাকায় জলাবদ্ধতা দূর করা সহ অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্ট। রাজধানীর চারপাশ ঘিরে থাকা নদী ও খালগুলো নানা কারণেই ভরাট ও অবৈধ দখলে চলে যাচ্ছে। প্রতিনিয়ত এই দখল বাণিজ্যের মাশুল গুনতে হচ্ছে নগরবাসীকে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে রাজধানীবাসীর ভোগান্তি চরমে পৌঁছে। সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই রাজধানীর খালগুলো পুনরুদ্ধার ও পানির প্রবাহ গতিশীল রাখার তাগিদ দিয়ে আসছেন নগর বিশেষজ্ঞরা। এ প্রেক্ষিতেই রাজধানীর খাল পুনরুদ্ধারের ঘোষণা আসে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা 12টায় উত্তর মাদারটেকের নন্দীপাড়ায় 3 কিলোমিটার ত্রিমোহনী খাল পুনরুদ্ধারের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসা। এ সময় গুড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা। উদ্দেশ্যটা হচ্ছে যে খালের নব্যতা যেন থাকে, বর্ষার পানি বৃষ্টির পানিটা যেন জলবদ্ধতা সৃষ্টি না করে সেটা চলে যেতে পারে নদীতে। তো কাজে যে কোনো জায়গায় আমরা ওই প্রতিবন্ধকতাটাকে তুলে দিই। দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করতে খাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। খালগুলোর মধ্যে ময়লা আবর্জনা ফেলবার কারণে এই খালগুলোর পানি দূষিত হয়ে যায়। আমরা আলো ছায়া জল সবুজে এই ঢাকা শহরে বাঁচতে চাই, ঢাকা শহরকে সুন্দর করতে চাই, ঢাকা শহরকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে চাই। পর্যায়ক্রমে ঢাকার আশেপাশের অন্যান্য খাল ও নদী পুনরুদ্ধার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে কোনো যাচাই বাছাই ছাড়া অভিবাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে সেসব এলাকায় তহবিল বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফেডারেল বিচারকের রায়ে 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে যাওয়ায় দেশের আইনি ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। ফেডারেল বিচারকের রায়ে মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে কড়াকড়ি প্রত্যাহারের পর স্বস্তি ফিরে আসতে শুরু করেছে দেশটির বিভিন্ন বিমানবন্দরে। রোববার ভার্জিনিয়ার ডালাস ও ক্যালিফোর্নিয়ার ল্যাক্স বিমানবন্দরে বিভিন্ন দেশের অভিবাসীদের স্বাগত জানান ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভরত মার্কিনরা। একই সঙ্গে অব্যাহত আছে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ। রোববার নিউ ইয়র্কে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। এক পর্যায়ে ট্রাম্প বিরোধী ও সমর্থকরা মুখোমুখি অবস্থানে চলে আসলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গেছে। ওয়াশিংটনের ফেডারেল বিচারক জেমস এল রবার্ট যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিলেও এর বিপক্ষে আবেদন করে ট্রাম্প প্রশাসন, কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার পর রোববার যুক্তরাষ্ট্রের আইন ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এক টুইট বার্তায় ওই বিচারকের বিরুদ্ধে দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ এনে হুঁশিয়ারি করেন, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য বিচারক এবং বিচার ব্যবস্থা দায়ী থাকবে। নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসী প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন উপায় অবলম্বনের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে অভিবাসীদের অবাধ আশ্রয়দাতা অঙ্গরাজ্যগুলোর তহবিল বাতিল করা হবে। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অভিবাসী অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোতে কেন্দ্র থেকে অনেক অর্থ দেওয়া হয়, কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে এসব অর্থের উপযুক্ত ব্যবহার হচ্ছে। আমি ইচ্ছে করে কারো বরাদ্দ কমাতে চাই না, কিন্তু তারা যদি রাজ্যগুলোকে অভিবাসীদের আশ্রয়স্থল করে তোলে তবে আমার আর কোনো উপায় থাকবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে এবার আদালতে মামলা করেছে গুগল, অ্যাপল, ফেসবুক সহ প্রায় 100টি প্রযুক্তি প্রতিষ্ঠান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় দল ও ভারত এ দলের প্রস্তুতি ম্যাচের খবর। ভারত এ দলের ব্যাটসম্যানদের দাপটের মধ্য দিয়েই ড্র হলো দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। 3 ব্যাটসম্যানের সেঞ্চুরিতে 8 উইকেটে 461 রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। 237 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে 2 উইকেটে 73 রান। এ ম্যাচে ইনজুরিতে পড়ায় টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার ইমরুল কায়েস।
আগের দিনের 1 উইকেটে 91 রানের স্কোর নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত এ দল। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন শ্রেয়াস ও পাঞ্চাল। 12টি 4 এবং 4টি 6-এর সাহায্যে মাত্র 92 বলে সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে এরপর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ওপেনিংয়ে নামা পাঞ্চালও 103 রানে রিটায়ার্ড আউট হন। এর পরপরই তাইজুল শুভাশিসের বোলিং তোপে 44 রানের ব্যবধানে 4 উইকেট হারায় ভারত এ দল। যদিও লেট অর্ডারে নামা বিজয় শঙ্করের ঝোড়ো সেঞ্চুরি ও সাইনির 50-তে 8 উইকেটে 461 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত এ দল। 237 রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংস করে 2 উইকেটে 73 রান। তামিম অপরাজিত থাকেন 42 রানে। সন্ধ্যার সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটি চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা। সিইসি হিসেবে সাবেক আমলা আলী ইমাম মজুমদার ও নুরুল হুদার নাম সুপারিশ। ফুলেল শ্রদ্ধায় প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানালো সুনামগঞ্জবাসী। নিজ এলাকা দিরাইয়ে শেষকৃত্য। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র মিরুকে আদালতে নেয়ার পর পাঠানো হয়েছে কারাগারে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা মেরে 8 জনকে হত্যার বিচার শেষ হয়নি 2 বছরেও। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনে আইন মন্ত্রণালয়ে আবেদন। রাজধানী উত্তর মাদারটেকে খাল উদ্ধারে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।